শুরুতেই বাত্রা ফ্যাশন স্টুডিও নামের একটি টেইলরের দোকান দেখানো হয়। সেখানে একটি মেয়ে এবং তার মা এসেছে একটি ড্রেস বানানোর জন্য। টেইলর মাস্টার ছিল তাদের খুবই পরিচিত। মেয়েটি টেইলর মাস্টারকে একটি ক্যাটালগ দেয় আর বলে যে সেম টু সেম ড্রেসটা বানাতে। ড্রেসটার পেছনটা ছিল কিছুটা খোলামেলা। তখন মাস্টার মেয়েটির মাকে জিজ্ঞেস করে যে আমি কি এমন খোলামেলাই বানাবো? তখন মেয়েটির মা বলে যে না না, বাচ্চাদের সকল কথা শুনতে হয় না, আপনি আপনার মতো করেই বানাবেন। তখন দূর থেকে টেইলর মাস্টারের ছেলে মেয়েটিকে লক্ষ্য করছিল আর প্রথম দেখাই সে মেয়েটিকে পছন্দ করে ফেলে। মেয়েটি যায় ছেলেটির কাছে তার অর্ডার রসিদ আনতে। তখন ছেলেটি মেয়েটিকে বলে যে আমার বাবা ফ্যাশন সম্পর্কে অতটা বোঝে না, কিন্তু আমি বুঝি, আমি আপনার ড্রেসটা সেম টু সেম বানিয়ে দিব। এটা শোনা মাত্রই মেয়েটা খুবই খুশি হয়ে যায়। আর এরপরে টিনেজ বয়সের প্রেম যেমন হয়, ছেলেটি মেয়েটিকে প্রত্যেকদিন ফলো করতে থাকে। মেয়েটির জন্য ছেলেটি অনেক কিছু করতে থাকে। আর যখন মেয়েটিকে সেই ড্রেসটি দেয়, মেয়েটির ড্রেসটি খুবই পছন্দ হয়। আর এরপরই তাদের মধ্যে প্রেম শুরু হয়ে যায়। দৃশ্য চলে যায় অনেক বছর পরে। মেয়েটি আর ছেলেটি এখন বিবাহিত। আর ছেলেটি আর কেউই না, আমাদের ইরফান খান, যার নাম এই মুভিতে রাজ। রাজ তার ওয়াইফকে আদর করে মিঠু বলে ডাকে। সেই পুরনো ছোট্ট টেইলরের দোকানটি আজ অনেক বড় শোরুমে পরিণত হয়েছে, যার মালিক এখন রাজ। রাজ এখন ওখানকার অনেক বড় একজন ব্যবসায়ী। সেলসম্যানরা যখন কাস্টমারকে ড্রেস দেখে স্যাটিসফাই করতে ব্যর্থ হয়, তখন রাজ এসে 2 মিনিটে তাদেরকে স্যাটিসফাই করে ফেলে। আর তখনই রাজের ফোনে তার ওয়াইফের কল আসে। রাজ দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। রাজের ওয়াইফ মিঠুকে দেখানো হয় সে তার মেয়ে প্রিয়াকে নিয়ে খুবই কনসার্ন। তার মেয়ে প্রিয়াকে শহরের বেস্ট স্কুলে ভর্তি যেভাবে হোক করাতেই হবে। আর এটাই স্বাভাবিক, বাবা মারা সবসময় চেষ্টা করে তার সন্তানকে তার বেস্টটা দিতে। যাই হোক, রাজের স্ত্রী মিঠু ম্যাগাজিন থেকে খুঁজে বের করেছে দিল্লির সবথেকে ভালো 5টি স্কুল। তারা প্রথমে যায় প্রকৃতি নামক একটি স্কুলে, সেটি ছিল দিল্লির টপ 5টি স্কুলের মধ্যে নাম্বার 2। এরপরই তারা চলে যায় সুরেশ ভ্যালি নামক একটি স্কুলে, এটি ছিল নাম্বার 3 স্কুল। রাজ এই স্কুলটিকে দেখে বলে যে এটি স্কুল নাকি 5 স্টার হোটেল। একটা কথা আপনাদের বলে রাখি, এই মুভিতে রাজ কিন্তু শিক্ষিত না, সে গভর্নমেন্ট স্কুলে খুব সামান্য পড়াশোনা করেছে, কিন্তু রাজ ছিল খুব সলিড একজন মানুষ। আর তার চিন্তা ভাবনা ছিল খুবই সিম্পল। কিন্তু রাজের ওয়াইফ মিঠুর ছিল তার মেয়েকে নিয়ে অনেক উচ্চাভিলাষী। সে চাইতো তার মেয়ে শহরের সব থেকে ভালো স্কুলে পড়ুক, ভালো গাড়িতে চলুক, এমন টাইপের। কারণ রাজের তো টাকার অভাব ছিল না। রাজ স্কুলগুলো ঘুরে বলতে থাকে যেগুলোকে স্কুল নাকি এন্টারটেনমেন্টের জায়গা, এখানে মানুষকে পড়াশোনা করতে আসে নাকি শুধু এন্টারটেনমেন্টের জন্যই আসে। রাজ অনেক মজা করতে থাকে। আর এরপরই তারা চলে যায় ফাইনালি নাম্বার 1 স্কুলে, যার নাম ছিল দিল্লি গ্রামার স্কুল। রাজের ওয়াইফ মিঠু তাকে বলতে থাকে যে এই স্কুলে এই শহরের সব থেকে বড় বড় ব্যবসায়ী রাজনীতিবিদদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। এই স্কুলে আমাদের মেয়ে ভর্তি হলে আমাদের স্ট্যাটাসও অনেক বেড়ে যাবে। কিন্তু ছোট্ট একটা প্রবলেম রয়েছে, সেটা হচ্ছে এই স্কুলে ভর্তি হতে হলে অবশ্যই স্কুলের আশপাশ 3 কিলোমিটারের মধ্যে থাকতে হবে আমাদের। অর্থাৎ এই স্কুলের পাশের আবাসিক এলাকাতেই আমাদের একটি নতুন বাড়ি কিনতে হবে। রাজ এটা শুনে রেগে যায়। সে বলে যে হতে পারে স্কুল 100 বছরের পুরনো, কিন্তু পুরনো দিল্লির আমার বাপদাদার বাড়িটা এর থেকেও বেশি পুরনো। তার প্রতি মায়া আমার অনেক বেশি। এই স্কুলের জন্য আমি আমার বাড়ি ছেড়ে এখানে আসতে পারবো না। তারা দুজন বাসায় ফিরে আসে। বাসায় ফিরে রাজের স্ত্রী খুব রাগ করে শুয়ে থাকে। রাজ তার রাগ ভাঙানোর অনেক চেষ্টা করে। তখন রাজের স্ত্রী বলে যে আমি চাই না আমাদের মেয়ে আমাদের মতো গভর্নমেন্ট স্কুলে পড়ুক। রাজ তার স্ত্রীকে বলে যে আমরা তো কোনোভাবে খারাপ নেই, আমরা খেয়ে পড়ে তো ভালোই আছি। তখন রাজের স্ত্রী বলে যে খাওয়া পড়াই জীবনের সবকিছু না, আমি চাই আমার মেয়ে সবসময় ইংলিশে কথা বলুক। যাই হোক, রাজ তার স্ত্রীকে বোঝাতে ব্যর্থ হয়। পরদিন দেখা যায় তারা নতুন একটি বাড়ি কিনেছে সেই স্কুলের পাশে, আর তারা সেখানেই চলে যায়। রাজের স্ত্রী নতুন বাড়ি দেখে খুবই খুশি হয়ে যায়। তারা আশপাশের প্রতিবেশীদের জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করে। সেখানে আশপাশের অনেক প্রতিবেশী এবং তাদের বাচ্চারা আসে। রাজ তাদের সাথে খুব সিম্পল ব্যবহার করে। আর আমরা তো জানি রাজের কোনো ফেক অ্যাটিটিউড পছন্দ না। রাজ যেমন তেমনই ব্যবহার করতে থাকে সবার সাথে, যেটা তার স্ত্রী মিঠুর কোনোভাবেই পছন্দ হচ্ছিল না। তখন রাজের মেয়ে পিয়া একটি ট্রেডিশনাল হিন্দি গান প্লে করে, যেটা বাবা এবং মেয়ের খুব পছন্দের গান ছিল। বাবা মেয়ে দুইজন খুব মন খুলে নাচতে থাকে। কিন্তু রাজের স্ত্রীর মিঠুর মনে হচ্ছিল এটা খুবই ইনসাল্টিং, তাই সে নিচে যে ইলেকট্রিসিটি লাইনটাকে অফ করে দেয়। রাজ যখন চেক করতে যায় তখন সে দেখতে পায় যে তার স্ত্রী ইচ্ছা করেই এই লাইনটিকে অফ করে দিয়েছে। রাজের স্ত্রী রাজকে বলতে থাকে তুমি পুরনো দিল্লি থেকে ঠিকই বের হয়েছো, কিন্তু তোমার ভিতর থেকে পুরনো দিল্লি বের হয়নি, তুমি সেই অসামাজিকই রয়ে গিয়েছো। রাজের কষ্ট লাগলেও সেই বিষয়টাকে ম্যানেজ করে নেয়। সে চুপচাপ সেখান থেকে চলে যায়। পরদিন তাদের মেয়ে পিয়া যায় সেই আবাসিক এরিয়ার মাঠে খেলতে, কিন্তু কেউই তার সাথে খেলে না, যার ফলে সে তার মার কাছে এসে কাঁদতে থাকে আর বলতে থাকে আমার সাথে আমার কোনো ফ্রেন্ডই খেলতে চায় না। তখন রাজের ওয়াইফ অন্যান্য বাচ্চাদের কাছে যে জিজ্ঞেস করতে থাকে যে তোমরা কেন পিয়ার সাথে খেলতে চাচ্ছ না। তখন অন্য বাচ্চারা ইংলিশে বলতে থাকে যে পিয়া হিন্দিতে কথা বলে, তাই আমরা ওর সাথে কথা বলি না। তখন মিট্টু বলে যে হিন্দিতে কথা বললে কি প্রবলেম, তোমরাও হিন্দিতে কথা বলবে। তখন বাচ্চাটি ইংলিশে বলতে থাকে যে আমার মা নিষেধ করেছে হিন্দিতে কথা বলতে। তখন বাচ্চাটির মাও সেখানে চলে আসে। তখন রাজের ওয়াইফ তাকে জিজ্ঞেস করে যে হিন্দিতে কথা বলা কি কোনো পাপ। তখন ওই বাচ্চাটির মা বলে যে না না, পাপ হবে কেন, কিন্তু ওদের স্কুলে অ্যালাউ না কোনোভাবে হিন্দি কথা বলা, অনলি ইংলিশ। মহিলাটি রাজের ওয়াইফকে কিছুটা অপমান করেই বসে। রাজের ওয়াইফও তাকে চ্যালেঞ্জ করে আসে যে তার মেয়েও এই শহরের সব থেকে ভালো স্কুলে পড়বে। পরদিন দেখা যায় যে টিভি নিউজে দেখাচ্ছে যে শহরের ভালো স্কুলগুলো তাদের ভর্তি ফর্ম ছেড়েছে। রাজ একদম ভোর রাতে চলে যায় সেই ফর্ম সংগ্রহ করার জন্য। সে যেয়ে দেখতে পায় যে তার আগে অনেক মানুষই সেখানে চলে এসেছে। রাজ অনেক কষ্ট করে লম্বা লাইনে দাঁড়িয়ে সে ফর্মটিকে নিয়ে আসে। আর এরপরই স্বামী স্ত্রী দুজন চলে যায় শহরের
সবথেকে বেস্ট কোচিং সেন্টারে। সেখানে থাকা কোচিং সেন্টারের প্রধান রাজ এবং তার ওয়াইফকে দুটি কাগজ দেয়। সেই কাগজে ছিল তাদের মেয়ে পিয়াকে সারাদিন কি কি কাজ করতে হবে। রাজ দেখতে পায় যে সারাদিনের মধ্যে 20 ঘন্টাই পিয়াকে পড়াশোনা করতে হবে আর 2-1 ঘন্টা সামান্য রেস্ট নিতে পারবে। তখন রাজ ওই মহিলাকে জিজ্ঞেস করে, এইটুকু মেয়ে যদি সারাদিন এত পড়াশোনা করে তাহলে আমাদের মেয়েটি ঘুমাবে কখন? তখন ওই মহিলা বলে যে আপনারা অলরেডি লেট করে ফেলেছেন। অন্য বাবা মারা তাদের বাচ্চা পেটে থাকতেই এখানে এডমিশন নিয়ে নেয়। রাজ কি বলবে বুঝতে পারে না। মহিলাটি পুরো সেন্টারটিকে রাজ এবং তার ওয়াইফকে ঘুরিয়ে দেখায় আর লাস্টে মহিলাটি বলে যে আপনাদের মেয়ের পাশাপাশি আপনাদেরও কোচিং নিতে হবে, কারণ ভালো স্কুলগুলোতে প্যারেন্টসদেরও ইন্টারভিউ নেওয়া হয় আর সেই ইন্টারভিউতে যদি প্যারেন্টসটা পাস না করে তাহলে তাদের সন্তানকেও স্কুলে ভর্তি করা হয় না। এই সকল বিষয় রাজের মাথার উপর দিয়ে যাচ্ছিল। যাই হোক, রাজ এবং তার ওয়াইফ বাড়িতে ফিরে আসে আর রাজের ওয়াইফ একটু ফর্ম ফিল আপ করতে থাকে। রাজের ওয়াইফ রাজকে বলতে থাকে যে তোমার মুভি দেখা শেষ হলে তুমিও ফর্মটিকে একটু ভালোভাবে পড়ে নিও। তো আমরা তো জানি যে রাজ ভালো ইংলিশ জানে না, তো রাজ যেটা করে পুরো রাত বসে সে হিন্দি টু ইংলিশ ডিকশনারি থেকে এমন এক অদ্ভুত বায়োগ্রাফি লেখে নিজের মেয়ের সম্পর্কে। পরদিন যখন ওই কোচিং এর মহিলাটি সেটি পড়ছিল তখন তার দাঁত ভেঙে যাচ্ছিল। রাজের ওয়াইফও রাজের এই অদ্ভুত ইংলিশ দেখে সেও নিজে নিজে লজ্জা পাচ্ছিল। তখন রাজ নিজে ওই কাগজটিকে পড়ে শোনায় আর যেটা শুনতে ছিল খুবই ফানি। কোচিং এর মহিলাটি কি বলবে বুঝতে পারে না, সে একটি অ্যাড্রেস তাদেরকে দেয় আর বলে সেখানে যেতে। রাজ এবং তার ওয়াইফ সেখানে যায়। লোকটি ছিল একজন রাইটার। সে রাজের মেয়ের সম্পর্কে খুব সুন্দরভাবে ইংলিশে লিখে দেয় আর রাজকে সেটাকে মুখস্থ করতে বলে। পরদিন রাজ এবং তার ওয়াইফ আসে ওই কোচিং সেন্টারে এক অদ্ভুত লোক নিয়ে। তখন কোচিং সেন্টারের ওই মহিলাটি তাদেরকে বলে যে ধনীরা কখনো শো অফ করে না। আর এরপরে তাদের ইন্টারভিউ প্র্যাকটিস শুরু হয় আর সেই সাথে দেখা যায় যে অরিজিনাল স্কুলগুলোর ইন্টারভিউতেও তারা কিভাবে ইন্টারভিউ দিয়েছিল। আর সেই ইন্টারভিউগুলোতে রাজের উত্তর ছিল খুব বেশি ফানি। মন খুলে হাসতে চাইলে রাজের এই ইন্টারভিউর পার্টটা অবশ্যই মুভি থেকে দেখে নেবেন। যাই হোক, এরপরে রেজাল্টের দিন চলে আসে। রাজ এবং তার ওয়াইফ যায় সকল ধর্ম উপাসনালয়, তারা মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় যেয়ে তাদের মেয়ের জন্য দোয়া করতে থাকে যেন তার মেয়ের চান্সটা একটি ভালো স্কুলে হয়ে যায়। এরপরে তারা সেখান থেকে চলে যায় স্কুলে তাদের মেয়ের রেজাল্ট আনতে। রাজ নোটিশ বোর্ডে তার মেয়ের নামটি খুঁজতে থাকে, কিন্তু অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও তারা তাদের মেয়ের নামটি সেখানে খুঁজে পায় না। রাজের ওয়াইফ কষ্টে ভেঙে পড়ে। তারা দুজন সরাসরি সেখান থেকে সেই কোচিং সেন্টারে চলে যায়। তখন কোচিং সেন্টারের মহিলার কাছে তারা জিজ্ঞেস করে যে আমরা এত সুন্দর এত ভালো ইন্টারভিউ দিয়েছি, তারপরও কেন আমাদের মেয়ের কোন স্কুলে চান্স হলো না? তখন মহিলাটি বলে যে প্রবলেম আপনাদের মেয়ের না, বরং প্রবলেম হচ্ছে তাদের মেয়ে হচ্ছে একজন দোকানদারের মেয়ে। তখন রাজ বলে যে আমারটা কোনো দোকান না, একটা ফ্যাশন স্টুডিও যেখানে কোটি কোটি টাকার বিজনেস আমি করি। মহিলাটি বলে যে সেটা তো ঠিক আছে, কিন্তু আপনারা অতটা শিক্ষিত নন আর আপনারা গভর্নমেন্ট স্কুলে পড়েছেন আর এসব কারণেই পিয়ার চান্স হয়নি কোনো ভালো স্কুলে। মহিলাটি পিয়ার জন্য কিছু নর্মাল স্কুলের লিস্ট রাজের হাতে দেয়। রাজ সেই লিস্টটিকে ফেরত দিয়ে বলে যে একজন বিজনেসম্যান কি করতে পারে তা আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাজ সেখান থেকে সরাসরি বের হয়ে একজন বড় পলিটিশিয়ানের কাছে চলে আসে। তখন সেই নেতা রাজকে বলে যে আমি সিএম কেন পিএম কে দিয়েও লেটার পাঠালে কাজ হবে না, কারণ ওই স্কুলের প্রিন্সিপাল কারো কথাই শোনেন না। রাজ তখন বলে যে বুঝতে পেরেছি, আপনাকে দিয়ে হবে না। রাজ সেখান থেকে সরাসরি ব্যাগ ভর্তি টাকা নিয়ে সেই স্কুলেই সরাসরি চলে যায়। রাজ যখন অপেক্ষা করছিল তখন সে দেখতে পায় প্রিন্সিপাল ভিতর থেকে অনেক লোককে তাড়িয়ে দিচ্ছে এই ঘুষ দেওয়ার চেষ্টা করার জন্য। রাজ এটা দেখে কিছুটা ভয় পায়। আর যখন রাজের নাম ডাক হয় তখন রাজ বলে কে রাজ? আমি তো রাজ না, রাজ নামে কাউকে আমি চিনিও না। এই টাইপের ফানি ডায়লগগুলো মূলভূমিতে খুবই বিনোদন দেয়। রাজ বাসায় ফিরে আসে আর সে দেখতে পায় তার স্ত্রীও মন খারাপ করে বসে থাকে। রাজ তাকে সান্ত্বনা দেয় আর তখনই তার শোরুমের কর্মচারী সেখানে মিষ্টি নিয়ে আসে। রাজ যখন জিজ্ঞেস করে যে এটা কিসের মিষ্টি, তখন রাজের কর্মচারী রাজকে বলে যে আমার মেয়ে প্রকৃতি স্কুলে চান্স পেয়েছে আর এটা তারই মিষ্টি। আর এটা শুনে রাজ আর মিঠুর তো চোখ কপালে উঠে যায়। তখন রাজ তাকে জিজ্ঞেস করে যে তুমি ইন্টারভিউতে কি বলেছিলে, যে তুমি কি করো? তখন তার কর্মচারী তাকে বলে যে স্যার আমি বলেছিলাম আমি একটি শোরুমে জব করি আর আমি জব করি দেখেই আমার মেয়ের স্কুলে চান্স হয়েছে। বিষয়টি মুভিতে হাস্যকর হলেও এটাই সমাজের সব থেকে বড় কঠিন বাস্তবতা, অ্যাটলিস্ট আমাদের ছেলেদের জন্য। আমাদের সমাজে উদ্যোক্তা অথবা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য যারা অ্যাটলিস্ট ট্রাই করছে ব্যবসা করার জন্য, তাদের অনেক ছোট করে দেখা হয়। বরং সেইখানে কেউ যদি খুব ছোট একটা চাকরিও করে মেয়ের বাবারা তাদের সাথে বিয়ে দিতেই রাজি হয়। তাই বাধ্য হয়ে আমাদের ছেলেদের মাথার মধ্যে ঢুকে যায় চাকরি করাটাই স্বপ্ন। কিন্তু চাকরি শব্দটা যে চাকরানি থেকে এসেছে সেটা আমরা ভুলেই যাই। আপনি যে প্রতিষ্ঠানেই চাকরি করুন না কেন একটু ভেবে দেখুন, সেই প্রতিষ্ঠানটি কিন্তু ব্যবসায়ী করছে আর সেই প্রতিষ্ঠানের মালিক কিন্তু একজন ব্যবসায়ী। আমার কথা যদি আপনারা কেউ সামান্য পরিমাণ কষ্টও পেয়ে থাকেন তাহলে আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যাই হোক, রাজ রেগে মেগে সেই কোচিং সেন্টারে চলে যায় আর সেই মহিলার সাথে খুব উচ্চ স্বরে কথা বলতে থাকে। রাজ বলে যে আমার মেয়ের স্কুলে এডমিশন হলো না, কিন্তু আমার কর্মচারীর মেয়ের ঠিকই এডমিশন হয়ে গেল, এটা কেমন সিস্টেম? তখন মহিলাটি বলে যে আপনি যদি কোনো ব্যবসায়ী না হয়ে কোনো চাকরিজীবী হতেন তাহলে আপনার মেয়ের অ্যাডমিশনও হতো। তখন মহিলাটি রাজকে বলে যে আপনার সামনে একটা পথই খোলা আছে আপনার মেয়েকে ভর্তি করানোর জন্য, সেটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে কোঠা সিস্টেম থাকে যেখানে কিছু সংখ্যক গরিব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে। তো আপনাকে গরিব কোঠায় সেখানে অ্যাপ্লাই করতে হবে। রাজ তাকে বলে আমি তো গরিব না, উপরওয়ালা আমাকে সবকিছুই দিয়েছে। তখন মহিলাটি বলে এটাই আপনার শেষ চান্স এবং একমাত্র উপায়, কি করবেন আপনি নিজেই ভেবে দেখুন। রাজ তখন
কোনো উপায় না দেখে সে চলে যায় ফেক ডকুমেন্টস বানানোর জন্য। তখন একজন চাওয়ালা তাকে বলে যে আমি এই কাজ অনেক বছর ধরেই করছি, আমি জানি কিভাবে আপনার মেয়েকে এডমিশন পাওয়াতে হয়। চাওয়ালা তাকে সব প্রসেস বুঝিয়ে বলতে শুরু করে। সে তাকে বলতে থাকে যে তার মেয়েকে আসলে কিভাবে ওই চাওয়ালা স্কুলে ভর্তি করাবে। রাজ তো খুশি মনে বাড়িতে ফিরে আসে, কারণ সে নিশ্চিত হয়ে যায় যে তার মেয়ের স্কুলে এডমিশন হচ্ছেই। আর এই খবর যখন রাজের ওয়াইফ জানে, তারা দুজন খুবই খুশি হয়ে যায়। তারা পার্টির জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর তখনই টিভিতে সংবাদ ভেসে আসে শহরের অনেক ধনী ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে গরিব কোঠায় তাদের সন্তানদেরকে স্কুলে ভর্তি করাচ্ছে, যার ফলে স্কুলের প্রিন্সিপাল এবার নিজেই তদারকি করবে যে আসলেই গরিব বাচ্চারা চান্স পাচ্ছে কিনা। আর এই খবর শুনে রাজ এবং তার ওয়াইফের রোমান্টিক সেই পার্টি জানালা দিয়ে বাইরে বেরিয়ে যায়। রাজ চলে যায় সেই চাওয়ালার কাছে। তখন সেই চাওয়ালা তাকে একটাই বুদ্ধি দেয় যে এখন শুধুমাত্র একটা পথই খোলা হচ্ছে যে আপনি সত্যিই গরিব হয়ে যান। রাজ বলে এটা কিভাবে সম্ভব? তখন ওই চাওয়ালা তাকে বলে যে আপনি মাত্র কয়েকটা মাসের জন্য গরিবের অভিনয় করুন। আমার একটি পরিচিত বস্তি রয়েছে, আপনি সেখানে যেয়ে নিজের পরিচয় লুকিয়ে কয়েক মাস থাকুন, তাহলে আপনার মেয়ের চান্স সেই স্কুলে হয়ে যাবে। পরদিন রাজ এবং তার ওয়াইফ মিঠু আশপাশে সবাইকে বলতে থাকে যে আমরা কিছুদিনের জন্য প্যারিসে ভ্যাকেশন কাটাতে যাচ্ছি। তারা স্টুডিও থেকে প্যারিসের ফেক ছবিও তুলে নেয়, যাতে করে তারা এই ছবিগুলোকে ফেসবুকে পোস্ট করতে পারে, আর যার ফলে কারো সন্দেহ তাদের প্রতি আর হবে না। তারা ফুটপাত থেকে অনেক সস্তার কাপড়ও কিনে নেয়। আর পরদিন ভোরবেলা রাজ এবং তার পরিবার সেই বস্তির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে যায় একটি ট্যাক্সিতে করে। তারা সেই বস্তিতে পৌঁছে যায়, কিন্তু তারা তাদের বাসাটি খুঁজে পাচ্ছিল না। স্থানীয় লোকদের কাছে জিজ্ঞেস করলে সেই লোকগুলো তাদেরকে খুব আন্তরিকভাবে ওয়েলকাম করে, কিন্তু রাজের ওয়াইফ তাদেরকে কিছুটা তাচ্ছিল্যের সুরে কথা বললে তারা সেখান থেকে চলে যায় এবং তারা বলে যে আমরা কখনোই তোমাদের কোনো সাহায্যে আর এগিয়ে আসবো না। রাজ এবং তার ওয়াইফ ঘরে ঢুকে যায়। আর তারা যখন রাতে ঘুমাতে যায় তখন ঘটে এক আজব কাণ্ড। তারা তো দুজন কখনো এমন পরিবেশে ঘুমায়নি। রাতের বেলা চারপাশে ছিল প্রচুর ইঁদুর, তাই রাজের ওয়াইফ খুবই ভয় পায়। আর তারা দুজন পুরো রাত ইঁদুর মারার জন্য নানা রকমের কাণ্ড করতে থাকে। এভাবেই পুরো রাত কেটে সকাল হয়ে যায়। আর দেখা যায় যে রাজদের বাথরুমে পানি নেই। রাজ পানির জন্য চিল্লাচিল্লি করতে থাকে। তখন রাজের ওয়াইফ আশপাশে যায় পানির জন্য, কিন্তু কেউই তাকে সাহায্য করে না। আর তখনই একজন লোক এক বালতি পানি নিয়ে এসে তাদের সাহায্য করে, যার ফলে রাজ বাথরুম থেকে বের হয়ে তাকে থ্যাঙ্কস দেয় আর তার কাছে তার নাম জিজ্ঞেস করে। তখন লোকটি বলে গরিবদের আর কি নাম। তারপরও বাবা মা রেখেছিল শ্যামপ্রকাশ। রাজ এবং শ্যামপ্রকাশের মধ্যে একটি বন্ধুত্ব তৈরি হয়। শ্যামপ্রকাশ রাজকে নিয়ে তার বাড়িতে যায় আর সবার সাথে রাজের পরিবারকে পরিচয় করিয়ে দেয়। শ্যামপ্রকাশেরও একটি ছেলে ছিল, যেও কিনা ওই দিল্লি গ্রামার স্কুল থেকে এই গরিব কোঠায় ফর্ম তুলেছে। পরদিন দিল্লি গ্রামার স্কুল থেকে একজন শিক্ষক আসে রাজের বাসায়। সে ইনভেস্টিগেশন করতে এসেছে। সে সকল কাগজপত্র চায়। রাজ তাকে সকল কাগজপত্রই দেয়, কিন্তু হঠাৎই সেই শিক্ষক রাজের হাতের দিকে তাকায় আর তাকে বলে যে দেখি আপনার হাত দুটো। সেই শিক্ষক রাজের হাত ধরে বলে যে এটা কোনো গরিব মানুষের হাত হতে পারে না। তখন রাজের ওয়াইফ বলে যে কি সব উল্টাপাল্টা কথা বলছেন, হাত দেখে কেউ বলতে পারে যে কে গরিব আর কে ধনী? তখন সেই শিক্ষক একজন র্যান্ডম লোককে ডেকে পাঠায় আর তার হাত দেখায়। লোকটির হাত দেখিয়ে বলে যে দেখুন এই লোকটি হচ্ছে একজন দিনমজুর, কারণ তার হাত অনেক শক্ত এবং তার হাত দেখলেই বোঝা যাচ্ছে যে এটি একটি পরিশ্রমী হাত। আর এরপরে শিক্ষক পুরো ঘরটিকে ভালোভাবে ইনভেস্টিগেট করতে থাকে। সে দেখতে পায় যে ফ্লোরে কেনা পানির বোতল আর রাজের মেয়ের হাতে ডোমিনোজের পিৎজা। তখন সেই শিক্ষক সবার উদ্দেশ্যে বলতে থাকে যে কোনো গরিব লোক কি তার মেয়েকে 500 টাকার পিৎজা আর 30 টাকার পানির বোতল খাওয়াতে পারে? তখন সেখানে থাকা লোকজন নিজেদের মধ্যে অনেক কথা বলতে থাকে। আর তখনই সেই শ্যামপ্রকাশ সেখানে চলে আসে। সে সরল মনে বলতে থাকে যে এরা নতুন গরিব হয়েছে। তখন শ্যামপ্রকাশ রাজের কাছে জিজ্ঞেস করে যে আমি ঠিক বলছি কিনা। তখন রাজ বলে হ্যাঁ হ্যাঁ আমরা নতুন গরিব হয়েছি। রাজ এবং তার ওয়াইফ অভিনয় করে বলতে থাকে যে রাজের পার্টনার তাকে ধোকা দেওয়ার কারণে তারা আজ গরিব হয়ে গিয়েছে। তখন স্থানীয় সবাই তাদের প্রতি আরো বেশি সহানুভূতিশীল হয়। তখন ওই শিক্ষক এই ঘটনাটিকে সত্য মনে করে আর সে বলে যে তোমাকে এত খরচ করলে হবে না, তুমি তোমার মেয়েকে এখন থেকে অল্প দামের খাবার খাওয়াবে। তখন শ্যামপ্রকাশ বলে যে স্যার আমি ওকে ভালোভাবে শিখিয়ে দিব কিভাবে গরিবী জীবন কাটাতে হয়, কারণ আমি হলাম খানদানি গরিব। আমি গরিব, আমার বাবা গরিব, আমার দাদাও গরিব ছিল। শ্যামপ্রকাশ এবারের মধ্যে রাজকে বাঁচিয়ে নেয়। সে টিচার সেখান থেকে চলে যায়। এরপরে শ্যামপ্রকাশ রাজকে শিখাতে থাকে যে কিভাবে পাবলিক বাসে উঠতে হয়, কারণ রাজ তো সবসময় বিএমডব্লিউতেই চলেছে আর এটা তো শ্যামপ্রকাশ জানে না। রাজ অনেক চেষ্টা করেও বাসে উঠতে পারে না। অন্যদিকে রাজের ওয়াইফকে দেখা যায় যে পানির লাইনের জন্য সে দাঁড়িয়ে আছে। তখন শ্যামপ্রকাশের ওয়াইফ তাকে শিখায় যে এখানে প্রতিবাদ ছাড়া পানি পাওয়া যায় না। আর তখন রাজের ওয়াইফ প্রতিবাদ করতেও শিখে যায়। সে তার ন্যায্য অধিকার আদায় করে নেয়। রাজ এবং তার ওয়াইফ ধীরে ধীরে শিখছিল যে আসলে গরিব মানুষদের লাইফটা আসলে কতটা কঠিন। তারা তো যাই চাইতো তাই সামনে পেয়ে যেত, কিন্তু এই মানুষগুলোকে কোনো কিছু পেতে হলে কতটা লড়াই করতে হয় সেই বিষয়টা এখন এই দুজন মানুষ খুব ভালোভাবেই বুঝতে পারছে। আর আমারও ব্যক্তিগত রিকোয়েস্ট থাকলো আপনারা আপনাদের আশেপাশের গরিব মানুষদের সাথে অনেক ভালো ব্যবহার করুন। যাই হোক, রাজ এবং তার ওয়াইফ এই কষ্টের লাইফ বেছে নিয়েছে শুধুমাত্র তার মেয়েটাকে একটি ভালো স্কুলে ভর্তি করানোর জন্য। পরদিন সেই টিচার আবারও আসে রাজের বাসায়। সে টিচার তাদেরকে বলে যে তোমাদের ছেলে মেয়েদের চান্স হয়ে যাবে। এটা শুনে রাজ এবং শ্যামপ্রকাশ তো খুশিতে অট্টহারা, কিন্তু তখন টিচার বলে যে এর জন্য তোমাদের 24,000 টাকা কিন্তু দিতে হবে, কারণ এই টাকাটা কোনো বেতন না, এটা হচ্ছে স্কুলের এক্সট্রা কারিকুলাম ফি। এই টাকাটা ছিল তো রাজের কাছে খুবই সামান্য পরিমাণে টাকা, কিন্তু শ্যামপ্রকাশের কাছে তো অনেক টাকা। শ্যামপ্রকাশ বলে ওঠে 24,000 টাকা, এত টাকা কোথায় পাবো? আর বাধ্য হয়ে রাজও তার কথার সাথে আল মিলায়। রাতের বেলা সবাই ঘুমিয়ে গেলে রাজের ওয়াইফ তাকে তার ক্রেডিট কার্ডটি বের করে দেয়,
যাতে ব্যাংক থেকে সে টাকাটা তুলে নিয়ে আসতে পারে। রাজ লুকিয়ে লুকিয়ে বুথের উদ্দেশ্যে রওনা দেয়। রাজ বুথ থেকে টাকাটা তুলতে যাবে আর তখনই সেখানে শ্যামপ্রকাশ চলে আসে। শ্যামপ্রকাশ রাজকে বলতে থাকে, ছি ছি, তুই টাকার জন্য চুরি করছিস। তখন রাজ কি বলবে ভেবে পায় না। সে বলে দেয় যে হ্যাঁ, এছাড়া আর কি করব, মেয়েকে তো ভর্তি করতে হবে। শ্যামপ্রকাশ মূলত ছিল একজন খুব সহজ সরল একজন মানুষ। সে রাজকে অনেক বোঝাতে থাকে যে চুরি করতে হয় না, টাকা আমরা ম্যানেজ করে নিব। তখনই সেই পথ দিয়ে একটি গাড়ি যাচ্ছিল আর শ্যামপ্রকাশ সেই গাড়ির সামনে চলে যায় আর সে অ্যাক্সিডেন্ট করে। তখন রাজ ওই গাড়ির মালিকের উপর অনেক চিল্লাতে থাকে। সে বলতে থাকে যে গরিব মানুষদেরকে মানুষ মনে হয় না, আমি আপনাকে পুলিশে দেবো। আর তখন গাড়ির মালিক তাদের সাথে সমঝোতা করতে চায় আর তখন শ্যামপ্রকাশ তার সাথে সমঝোতায় আসে, কিন্তু রাজ মানতে রাজি হয় না। শ্যামপ্রকাশ গাড়ির মালিকের কাছ থেকে 24,000 টাকা নেয় তার চিকিৎসার জন্য। এরপরে রাজ শ্যামপ্রকাশকে নিয়ে পাশের একটি হসপিটালে চলে যায়। তারা দুজন যখন হসপিটালে বসেছিল তখন শ্যামপ্রকাশ তার পকেট থেকে টাকাগুলো বের করে দিয়ে রাজের হাতে দেয় আর রাজকে বলে যে এই টাকাগুলো পিয়া মায়ের জন্য, পিয়া মাও স্কুলে ভর্তি হবে আর আমি ইচ্ছা করে গাড়ির সামনে গিয়েছিলাম। রাজ তাকে বলে যে তাই বলে তুমি তোমার নিজের জীবনকে বাজি লাগাবে? শ্যামপ্রকাশ বলে আমাদের গরিবদের এই জীবন ছাড়া আর বাজি লাগানোর মতো কি বা আছে। শ্যামপ্রকাশ টাকাগুলো রাজের হাতে দিয়ে ভিতরে চলে যায়। রাজ টাকাগুলো নিয়ে থ হয়ে বসে থাকে, কারণ এই 24,000 টাকাকে রাজের কাছে এখন 24 কোটি টাকার থেকেও বেশি মূল্যবান মনে হচ্ছে। সে বুঝতে পারছে যে গরিব মানুষদের হয়তো টাকার কমতি রয়েছে কিন্তু তাদের মনের কমতি নেই। রাজ ফিল করে যে রাজের অনেক টাকা থাকতে পারে কিন্তু শ্যামপ্রকাশের যে মন রয়েছে তা হয়তো রাজের থেকেও অনেক ধনী। দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় যে স্কুলে লটারি শুরু হয়েছে গরিব বাচ্চাদের ভর্তির জন্য। একে একে লটারির নামগুলো ঘোষণা করা হচ্ছিল আর একটা পর্যায়ে রাজের মেয়ের নামও সেখানে চলে আসে। তারা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে শ্যামপ্রকাশ তার ছেলের জন্য অনেক অপেক্ষা করতে থাকে কখন তার নামটি ডাকবে। একে একে অনেক নাম ডাকা হয় কিন্তু শ্যামপ্রকাশের ছেলের নামটি আর আসে না। লটারি শেষ হয়ে যায়। শ্যামপ্রকাশ কষ্টে বাইরে চলে আসে আর সে প্রচন্ড কাঁদতে থাকে। শ্যামপ্রকাশের বাচ্চা ছেলেটি তাকে বলে যে বাবা, আমাদের ভাগ্য অনেক খারাপ তাই না? তখন শ্যামপ্রকাশ তাকে জড়িয়ে ধরে বলে যে এই স্কুলের ভাগ্য খারাপ যে তারা আমার এই রাজপুত্রকে ভর্তি করতে পারেনি। তখন রাজও তাকে অনেক সান্ত্বনা দেয়। তখন শ্যামপ্রকাশ রাজকে বলে যে আমার ছেলে ভর্তি হতে পারেনি তো কি হয়েছে, গরিবদের ভাগ্যটা তো এমনই, কিন্তু আমাদের পিয়া মা তো ভর্তি হয়েছে। শ্যামপ্রকাশের কাছে থাকা বাকি টাকাগুলো সে রাজকে দিয়ে দেয় আর বলে যে এই টাকা দিয়ে আমার পিয়া মায়ের জন্য তুমি স্কুল ড্রেস কিনবে। পরদিন দেখা যায় রাজ এবং তার স্ত্রীরা ওই বাসাটি ছেড়ে দিয়েছে বস্তির। তারা সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বস্তির সবাই জানে যে তাদের নতুন চাকরি হয়েছে, তাই তারা নতুন বাসায় নিয়েছে পাশের এলাকায়। রাজরা সবাইকে মিথ্যা বলে তারা তাদের পুরনো বাসায় ফিরে আসে, কিন্তু রাজ এবং তার ওয়াইফ কোনোভাবেই মানসিকভাবে ভালো নেই। রাজ খাবার টেবিলে একদম চুপচাপ বসে থাকে। রাজের ওয়াইফ তাকে খেতে বললে রাজ বলে এই খাবার আমার গলা দিয়ে নামবে না। আমরা একটি গরিব বাচ্চার হক নষ্ট করেছি। আমাদের মেয়ে যে সিটটাতে ভর্তি হয়েছে ওই সিটটার হক ছিল ওই গরিব বাচ্চাটার। শ্যামপ্রকাশের ছেলের ওখানে ভর্তি হওয়ার কথা ছিল। আমরা হলাম চোর, বড় লোক চোর। রাজ মন খারাপ করে সেখান থেকে উঠে যায়। পরদিন তারা যায় ওই বস্তির পাশেরই সরকারি স্কুলে। তারা ওই স্কুলটিতে ডোনেশন করতে চায় যাতে করে শ্যামপ্রকাশের ছেলে কোনোভাবে কোনো অভাব ফিল না করে, তার যেন মনে না হয় যে সে কোনো বেসরকারি স্কুলে ভর্তি হয়নি। রাজ পুরো স্কুলের চেহারা বদলে দেয়, নতুন বইয়ে ভরিয়ে দেয় স্কুলটিকে। আর স্কুলের বাচ্চারাও ছিল আসলে খুবই ট্যালেন্টেড। পরদিন শ্যামপ্রকাশ যখন তার বাচ্চাকে নিয়ে ওই স্কুলে যায় তখন শ্যামপ্রকাশ স্কুল থেকে পুরো অবাক হয়ে যায়। সে প্রিন্সিপালকে জিজ্ঞেস করে স্যার রাতারাতি স্কুল কিভাবে এত বদলে গেল? তখন প্রিন্সিপাল তাকে বলে যে এর পিছনে দুজন মানুষের অবদান রয়েছে। শ্যামপ্রকাশ প্রিন্সিপালকে অনেক রিকোয়েস্ট করে সেই দুজন মানুষের অ্যাড্রেস নিয়ে নেয়, অর্থাৎ রাজের বাড়ির অ্যাড্রেস নিয়ে নেয়। পরদিন সেই অ্যাড্রেস অনুযায়ী সে চলে যায় থ্যাংক ইউ বলতে। আর সে যখন কলিং বেল দেয় তখন দরজা খুলে দেয় রাজ। রাজ যখন শ্যামপ্রকাশকে দেখে তখন সে হা হয়ে যায় আর শ্যামপ্রকাশ তাকে দেখে বলে তুই এই বাড়িতে কি করিস? রাজ আমতা আমতা করতে থাকে আর তখন শ্যামপ্রকাশ তাকে বলে বুঝতে পেরেছি তুই এই বাড়ির ড্রাইভার তাই না? তখন রাজ হ্যাঁ বলে দিয়ে তার সাথে অভিনয় করতে থাকে। আর তখনই তাদের বাসার কাজের মেয়েও সেখানে চলে আসে। কাজের মেয়ে তার বসকে কাজ করতে দেখে অবাক হয়ে যায় আর রাজ তাকে বারবার চলে যেতে বললেও সে সেখান থেকে যায় না। শ্যামপ্রকাশ কাজের মেয়েকে বলে যে এটা ওর কাজ, ওকে করতে দাও। তখন কাজের মেয়েটি বলে এটা ওনার কাজ না, এটা ওনার বাড়ি আর উনি আমাদের বস। আর শ্যামপ্রকাশের সামনে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। শ্যামপ্রকাশ রাজকে জিজ্ঞেস করে তুমি আমার বাচ্চার হকটা কেন নষ্ট করলে? ও তো একটি ভালো স্কুলে ভর্তি হতে পারতো, এই অধিকারটা গরিব হলে ওর ছিল। রাজ তাকে অনেক সরি বলে আর বলে যে শুধু আমি আমার বাচ্চার জন্য এটি করেছি, বিশ্বাস করো আমি তোমাকে কোনোভাবেই ঠকাতে চাইনি। শ্যামপ্রকাশ কোনো কথা শুনতে চায় না, সে অনেক কষ্ট পায় আর বলে যে আমি আমার বাচ্চার হক বুঝে নিব। এই বলে সে স্কুলের উদ্দেশ্যে রওনা হয় আর তার পিছু পিছু রাজ এবং তার স্ত্রীও ভয়ে ভয়ে স্কুলের দিকে রওনা হয়। শ্যামপ্রকাশ ওই স্কুলে যাওয়ার পরে রাজের মেয়ের সাথে দেখা হয়। রাজের মেয়ে তাকে দেখে দৌড়ে সেখানে চলে আসে। সে শ্যামপ্রকাশের কাছে তার বন্ধুর কথা জিজ্ঞেস করতে থাকে, তার আন্টির কথা জিজ্ঞেস করতে থাকে। শ্যামপ্রকাশ তাকে অনেক আদর করে। সে আর প্রিন্সিপালের কাছে যায় না, সে বাড়ি ফিরে যেতে চায়। আর তখন রাজের সাথে তার দেখা হয়। রাজকে সে শুধু বলে যে গরিবরা কখনো হক মেরে খেতে শিখেনি, পিয়াও আমাদের মেয়ে, ও এই স্কুলেই পড়বে। আর এটা বলেই শ্যামপ্রকাশ সেখান থেকে চলে যায়। রাজ দাঁড়িয়ে থেকে চুপচাপ আর সে প্রিন্সিপালের রুমের দিকে হাঁটা দেয়। তখন রাজের স্ত্রী তাকে অনেক বাধা দেয়। রাজ তাকে শুধু বলে তোমার কথা সারা জীবনই শুনেছি আর ভবিষ্যতেও শুনবো, কিন্তু আজ তুমি আমাকে আটকাতে পারবে না। রাজ প্রিন্সিপালের রুমে ঢুকে সবকিছু খুলে বলে। সে বলে যে আমরা ধোঁকাবাজি করেছি। প্রিন্সিপাল তাকে বলে আপনার ধোঁকাবাজিকে আমি এখনই ঠিক করে দিচ্ছি। তখন সে বলে যে আপনাকে গরিব কোঠা থেকে জেনারেল কোঠায় দিয়ে দিচ্ছি, কারণ আমি চাই না
যে আমার স্কুলের কোনো দুর্নাম হোক, কিন্তু রাজ তো সেটা চায় না। রাজ চায় শ্যামপ্রকাশের ছেলে সেখানে ভর্তি হোক। প্রিন্সিপাল কোনোভাবেই রাজি হয় না, সে রাজকে সেখান থেকে চলে যেতে বলে। রাজ প্রিন্সিপালের রুম থেকে বেরিয়ে সেই টিচারের রুমের কাছে চলে আসে যে ইনভেস্টিগেশন করতে গিয়েছিল। দৃশ্য পরিবর্তন হয়ে দেখা যায় যে স্কুলের বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করছে। তাদের গান এবং নাচ দেখে ওখানে থাকা সবাই খুব মুগ্ধ হয়ে যায়, সবাই খুব জোরে হাততালি দিতে থাকে। রাজ স্টেজে এসে সবাইকে বলতে থাকে হিপ হিপ হুররে। সবাই তার সাথে তাল মিলায় আর রাজ বলে ওঠে থ্যাঙ্কস টু ভারতনগর স্কুল। আর তখন সবার মুখ একদম চুপ হয়ে যায়, কারণ ওখানকার গার্জিয়ানরা মানতেই পারছিল না যে বস্তির বাচ্চাগুলো এত ভালো পারফর্ম করেছে। রাজ তখন তার মনের সকল রাগ ঝাড়তে থাকে ওই স্টেজে বসে। রাজ বলতে থাকে আপনারা বইয়ের পাতায় অথবা খাতা কলমে যে নৈতিকতা শিখান তা আমি এবং আমার মেয়ে শিখেছি ওই ভারতনগর বস্তিতে। মোবাইল এবং ট্যাব ছাড়া কিভাবে সময় কাটানো যায় তা আমার মেয়েকে শিখিয়েছে এই বাচ্চাগুলো। এই বাচ্চাগুলোর গরিব বাবা তার রক্ত বিক্রি করে টাকা দিয়েছে আমাকে আমার মেয়েকে ভর্তি করানোর জন্য, আর আমি তারই সন্তানের হক মেরে আমার মেয়েকে ভর্তি করিয়েছি এখানে। কারণ এই অসুস্থ প্রতিযোগিতা আপনারাই আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছেন। কারণ আপনারা মনে করেন যে আপনাদের সন্তানরা শহরের সব থেকে ভালো স্কুলে ভর্তি না হতে পারলে কখনো মানুষ হতে পারবে না। বস্তির শিশুগুলোকে, সাধারণ শিশুগুলোকে আপনারা মানুষ হিসেবে গণ্যই করেন না। আর এখান থেকেই বোঝা যায় যে আপনারা নিজেরাই আসলে কতটা সুশিক্ষিত। শিক্ষিত তো অনেকেই হতে পারে, কিন্তু সুশিক্ষা কয়জনে পায়? রাজ বলে আমি আমার মেয়েকে প্রতারণা করে স্কুলে ভর্তি করাবো না, ওর ভাগ্যে যা হবার হবে। রাজ তার স্ত্রীকে সরি বলে। রাজ সবার উদ্দেশ্যে বলে যে এটা কোনো স্কুল না, এটা একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। আর এই যে প্রিন্সিপাল বসে আছেন উনি একজন বড় ব্যবসায়ী। অনেকেই হাততালি দিতে চাইলেও পারছিল না। তখন রাজের ওয়াইফ একা উঠে হাততালি দেয়। রাজ এবং তার ওয়াইফ সেখান থেকে বেরিয়ে যায়। তখন সেই সরকারি স্কুলের প্রিন্সিপালও সেখানে ছিল, সে তার বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। প্রিন্সিপাল রাজকে বলে তুমি আজ যে কাজটি করলে তা হয়তো এই যুগের বাবা মা অনেকেই করতে পারবে না। তখন রাজের ওয়াইফ প্রিন্সিপালকে বলে যে আমার মেয়ে আপনার স্কুলেই পড়বে। আর এটা শুনে প্রিন্সিপাল আরো বেশি খুশি হয়ে যায়। রাজের মেয়ে শ্যামপ্রকাশের ছেলের সাথে সরকারি স্কুলের বাসে করে রওনা হয়ে যায়। আর রাজ এবং তার ওয়াইফ বাড়ির উদ্দেশ্যে হাঁটা দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। বাস্তবের এন্ডিংটা হয়তো এমন হয় না, কিন্তু একবার একটু ভেবে দেখুন, আমরা কিন্তু আসলেই একটি অসুস্থ প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা কিন্তু অনেক সময় একটা মানুষকে তার শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে বিবেচনা করি, কিন্তু এটা কি ঠিক? একজন মানুষ একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়লেই যে ভালো মানুষ হবে এমন কোনো গ্যারান্টি নেই। ঠিক একইভাবে কেউ যদি গ্রামের স্কুলে পড়ে বা নর্মাল কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে, সে যে অন্যান্য বাচ্চাদের থেকে কোনো অংশে পিছিয়ে, এটা ভাবাটাও একদমই ভুল। আসুন আমরা এই অসুস্থ প্রতিযোগিতা ভুলে যাই। আর আপনাদের মতামতগুলো আমাকে